অসুস্থ ছিলেন, সেই শ্যালিকা সেই সমস্ত বক্তব্যগুলোকে মানে লেখাগুলোকে নিয়ে সরাসরি রাশিয়ায় চালান করে দিত এবং সেগুলি পরে ওখান থেকে প্রিন্ট হয়ে ইত্যাদি জনসমক্ষে আস্তে আস্তে মোটামুটি 1948 সাল, তার আগে গ্রামসি সেরকম ভাবে প্রাসঙ্গিকই ছিল না, তার বক্তব্য জানতে পারিনি। এবার আমি যে দুর্ঘটনা কিভাবে বোঝা যায় তার কিছু নিয়মগত ধারা আমাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু নীতি বা সূত্র বলছি না। মার্ক্সবাদ নিয়ে যারা আলোচনা করেন সমসাময়িক পৃথিবীতে, তারা কখনোই মার্ক্সবাদকে একেবারে সঠিক তত্ত্ব বা ইত্যাদি না বলে আমরা বলে থাকি এগুলি এক ধরনের নিয়ম, যে নিয়মের মধ্যে দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে তৈরি করতে হবে। এবং মার্ক্সবাদ শুধুমাত্র সমাজ এবং রাজনীতি নিয়ে কথা বলেননি, উনি যেখান থেকে শুরু করেছিলেন সেটা হচ্ছে যে পৃথিবীকে বুঝবার জন্য আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলিকে, বস্তুগুলিকে, চিন্তাগুলিকে কিভাবে মানুষের দর্শনের মধ্যে আনা যায় বা কোন ভাবে চিন্তা করলে আমরা একটা জাস্টিফাইড চিন্তাধারা তৈরি করতে পারি। আজকের পৃথিবীতে যখন অনেকেই বলছে যে মার্ক্সবাদ অচল, আজকের পৃথিবীতে যখন মার্ক্সবাদ নিয়ে কথা বললেই অনেককে গায়ে লেভেল সেটে দেওয়া হয় যে আতঙ্কবাদীও হতে পারে, তখন কিন্তু আমাদেরকে এই বিষয় নিয়ে চর্চা করতে হচ্ছে। এবং সারা পৃথিবীতেই আজকে মার্ক্সবাদকে, মানে তোমরা যদি বলো আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, ইতিহাস পড়বো, ইকোনমিক্স পড়বো, কিন্তু মার্ক্সবাদ জানবো না, নিন্দা করতে হলেও, মার্ক্সবাদকে ক্রিটিসাইজ করতে হলেও, নিন্দা করতে হলেও মার্ক্সবাদকে তোমাদের ভালো করে জানতে হবে। এটা যদি না জানতে পারো তাহলে মানুষের চিন্তা পদ্ধতি তৈরি করা, এই চিন্তা করবার পদ্ধতি একটা পদ্ধতি, এবার এই প্রক্রিয়াটাকে যদি উপলব্ধ করতে হয় তাহলে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করার পদ্ধতি কি, একটা সমাজ কিভাবে তৈরি হয়ে রয়েছে এবং সমাজকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে, এই তত্ত্ব বা এই নিয়মগুলি বা এই সূত্রগুলিকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আমি, এটা আমার প্রাথমিক বক্তব্য ছিল যে আমি তাহলে শুরু করতে যাচ্ছি যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম দিয়ে আমরা আমাদের বক্তব্যকে প্রতিষ্ঠা করে কেন আন্তোনিও গ্রামসি প্রাসঙ্গিক সেই জায়গা পর্যন্ত গিয়ে আমি ছেড়ে দেব। আমাদের দুই বক্তার মধ্যে আগেই কথা হয়েছে, যেটা বলছিলাম একটা দুর্ঘটনা, এর মধ্যে কনস্পিরেসি আছে, যে আমি এই পর্যন্ত বলে ছেড়ে দেব, তারপরে যা বলবার শুভদীপ বলবে গ্রামসি নিয়ে। আর আমার আর একটা ভয় রয়েছে, এখানে পলিটিক্যাল সায়েন্সের দিগ্গজ লোক বসে রয়েছে, আমি বাণিজ্য পড়া লোক, এখানে যে আমি এই সমস্ত বিষয়ে কথা বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করে দিচ্ছি। আচ্ছা মশিউর, এটা একটু দিয়ে দাও। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একটু সরে আমরা সরে নিয়ে নামতে হবে না, নামতে হবে না, এই সাইডে তাহলে হবে। না না, আপনি ওইটা দেখুন, ছবি টবি উঠবে না। হ্যাঁ বলে দেবো, আপনি এখানে উঠুন, ঠিক আছে। এখন শুভজিৎ এটা বলে গেছে যে স্যার নাকি ভীষণ গত কয়েকদিন ধরে পরিশ্রম করছে। তো আমাকে এখানে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কম্পিউটারে এইটাকে চালাতে গিয়েও আমি পারিনি, মানে পারি না, আর এটা কোন দিকে ঠেললে নিচে নামবে, কোন দিকে ঠেললে উপরে উঠবে, সেটাও আমাকে মশিউর স্যার দেখিয়ে দিল। তা আমার এই অজ্ঞানতা কম্পিউটার বা ইত্যাদি সম্পর্কে আমাকে প্রচুর পরিশ্রম করতে বাধ্য করেছে। আচ্ছা, সেটা যাই হোক, আমি এটা শুরু করছি দ্বন্দ্বমূলক বস্তুবাদ
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কিছু বানান ভুল আছে এবং প্রথম জায়গাতে একটা ভুল আছে, দয়ে বয়ে দন্তের নয় দয়ে বয়ে হবে, ঠিক আছে? তা এই বললাম যে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি আমার নিজের হাতেই করা, সুতরাং এটাকে একটু মেনে নিতে হবে। ছাত্ররা যাতে বানান সম্পর্কে সচেতন হয় আমি বলে দিলাম, এই অনিচ্ছাকৃত ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক বলা হয়, ঠিক আছে? এটা হয়েছে আমাদের। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি যে মার্ক্সীয় ধারণা তো একটা বিরাট কনসেপ্ট। মার্ক্স সারা জীবনে যা লিখেছেন এবং রবীন্দ্রনাথ সারা জীবনে যা লিখেছেন, একজন মানুষ সারা জীবন ধরে চেষ্টা করে পুরোটাকে পড়াটাও প্রায় অসম্ভব। তা আমি এখান থেকে শুরু করি। আচ্ছা, মার্ক্স যে ভারতবর্ষকে নিয়ে লিখেছেন এটা তোমাদের কারো জানা আছে? 1853 সালে মার্ক্সের জীবন যারা জানো, আমি এরকম ছোটখাটো টুকরো টুকরো ঘটনা আমি কিছু বলবো। 1853 সালে মার্ক্স যখন আমেরিকান সংবাদপত্রে, আমি নামটা ভুলে যাচ্ছি, অভিজিৎরা বলতে পারবে, সংবাদপত্রে কাজ করছেন, তখন ভারতবর্ষের বস্ত্রবয়ন শিল্প নিয়ে উনি এত বড় এসে লিখছেন ইউরোপে বসে। তার মানে সারা পৃথিবীর অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে 1853 সালে উনি ভারতবর্ষ নিয়ে লিখছেন। ভারতবর্ষের শ্রমিকদের, বিশেষ করে যারা উইভার, বস্ত্র শ্রমিক, তাদের অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা কি এই নিয়ে লিখছেন এবং প্রেডিকশন করছেন যে পরবর্তীকালে এই ঘটনাগুলো ঘটতে পারে। আচ্ছা, এবার মার্ক্সীয় ধারণা থেকে আমার ধারণায় আসছি। আমি প্রথমটি লিখেছি যে প্রতিটি মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গির ফসল। আমরা যে এই যে এখানে প্রায় 100 জন মানুষ বসে আছি, এই প্রতিটি মানুষেরই কিছু না কিছু পূর্ব শিক্ষা আছে। আমি আগেও পূর্ব শিক্ষা শব্দটা ব্যবহার করেছি। এই পূর্ব শিক্ষা বা পূর্ব যে ইকোসিস্টেম বা বর্তমান যে ইকোসিস্টেম যার মধ্যে এই মানুষটি আছে, সেই দৃষ্টিভঙ্গিগুলোই এই মানুষটাকে তৈরি করেছে। অর্থাৎ আজকে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা যদি কোনো ঘটনা ঘটে, ধরো একটা সাইকেল নিয়ে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করলো আরেকটি মেয়ের সঙ্গে, ধরে নিলাম, একটু জটিল করি ঘটনাটাকে। এবারে আমরা যদি 5 জন মানুষ যাই, ওখানে 5 রকমের প্রাথমিক রিয়াকশন তৈরি হতে পারে। কেউ ছেলেটির পক্ষে দাঁড়াতে পারে, কেউ মেয়েটির পক্ষে দাঁড়াতে পারে, কেউ উভয়কেই তুলে দিয়ে বলতে পারে যে পরবর্তীকালে এটা যাতে আর না হয়, দেখো, যাও যাও বাড়ি চলে যাও। কেউ উভয় পক্ষের মধ্যে সন্ধি করতে পারে, কেউ দুজনকে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে পারে যে কেন তোমরা দুজনে সাইকেল নিয়ে বেরিয়েছো। কেউ বললো মেয়েটিরই দোষ, মেয়েরা সাইকেল চালাচ্ছে কেন। তাহলে এই যে আমি একটি ঘটনায় 5টি লোকের 5 ধরনের রিয়াকশন দেখলাম, এই 5 ধরনের রিয়াকশন এই 5টি মানুষ তাদের মাথায় করে বয়ে বেড়াচ্ছে, তাদের পূর্ব শিক্ষা এবং এই সমাজ ও পরিবার থেকে সে যে ধরনের ধারণাগুলো তৈরি করেছে তারই ফসল হিসাবে মার্ক্স প্রথমেই এটাকে একটি বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে উনি বলছেন যে দর্শন যে চেতনা তৈরি করে সেটা যুক্তিগ্রাহ্য হবে না অভ্যাসগত হবে। আচ্ছা, প্রথমে বলেন যে দর্শনটা কি। এই ফিলোসফি নিয়ে নানান কথা আছে, আমি ওর মধ্যে ঢুকছি না। দর্শন হচ্ছে প্রাথমিকভাবে যে আমি কিভাবে কোনো ঘটনা বা কোনো বস্তু বা কোনো আচরণকে মূল্যায়ন করব, বা আমি কোন দৃষ্টিতে তাকে দেখব, এটা হচ্ছে আমাদের কাছে দর্শন। পৃথিবীর বিভিন্ন ঘটনার বিভিন্ন ধরনের দার্শনিক প্রক্ষেপ আছে, সেই প্রক্ষেপগুলোকে আমরা কিভাবে দেখব সেটা হচ্ছে আমার দর্শন। এবারে দর্শন নিয়ে মার্ক্সের প্রথম কথা হচ্ছে যে এটা কি যুক্তিগ্রাহ্য হবে, মানে আমি কি যুক্তির বিভিন্ন প্রলেপের মাধ্যমে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে কোনো বিষয়কে বিবেচনা করব, নাকি আমার অভ্যাসগত যে রিয়াকশন গুলো হয় তাই দিয়ে বিবেচনা করব। এটা হচ্ছে আমাদের কাছে প্রথম প্রশ্ন। এই প্রথম প্রশ্ন দিয়েই শুধু নয়, প্রথম প্রশ্ন দিয়েই উনি যে জায়গাটায় আমরা পৌঁছাই সেটা হচ্ছে যে পৃথিবীতে মোট সমস্ত দার্শনিক ভাবনাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় ভাববাদ বা আইডিয়ালিজম, আরেকটিকে বলা হয় বস্তুবাদ বা মেটেরিয়ালিজম, বা আরো আধুনিক ভাবে আমরা এটাকে ডায়ালেক্ট বলি। আচ্ছা, এবারে আমাকে ভাববাদ নিয়ে কিছু কথা বলতে হবে। ভাববাদীদের প্রথম প্রশ্ন হচ্ছে বা প্রথম তত্ত্ব হচ্ছে যে পৃথিবী স্থির, যেখানে কোনো পরিবর্তন হয় না।
এবং এটাকে আমরা অ্যারিস্টটলীয় ভাবনা বলে থাকি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথমেই বলেছিলেন যে যাহা থাকিবে তাহাই থাকিবে, যাহা হইবে তাহাই হইবে, যাহা ঘটিবে তাহাই ঘটিবে, যাহা ছিল তাহাই থাকিবে। এবং এই পুরো পৃথিবীটা হচ্ছে একটি স্থির ব্যবস্থা, এখানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই হেরাক্লিটাস আরো একজন দার্শনিক, যিনি সক্রেটিসের আগে প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দ বা এরকম একটা সময়, তার একটি বিখ্যাত উক্তি দিয়ে আমি শুরু করি। তোমরা অনেকে শুনেছো যে এক নদীতে দুবার স্নান করা যায় না। তোমরা কজন শুনেছো? শুনেছো এই কথাটা? এক নদীতে দুবার স্নান করা যায় না, এর অর্থ কি? মানে আমি যদি একটি চলমান নদী একবার ডুব দিই, তাহলে দেখা যাবে যে যেই উঠলাম, উঠে যখন দ্বিতীয় ডুবটা দিতে যাব, আমার যে জলটায় আগের বার ডুব দিয়েছিলাম সেটা আমার থেকে সমুদ্রের দিকে বা মোহনার দিকে আরো 20 হাত এগিয়ে গেছে, বা পরের দিন যদি আসি তাহলে এগিয়ে গেছে। এটা কি বোঝায়? হেরাক্লিটাস একজন কি বলবো, একজন অসাধারণ মানুষ ছিলেন, একটু বদরাগী ধরনের মানুষ ছিলেন, এবং এই ধরনের প্রচুর উক্তি তার আছে, আমি ওর মধ্যে ঢুকছি না। এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে পৃথিবী সতত পরিবর্তনশীল। অর্থাৎ একটা নদীতে যেরকম ভাবে একবারের বেশি স্নান করা যায় না, একটা পাহাড়েও একবারের বেশি ওঠা যায় না, এবং একটা মানুষের সঙ্গেও হয়তো একবারের বেশি কথা বলা যায় না। এটা কিভাবে সম্ভব? আমি যদি আজকে মশিউরের সঙ্গে কথা বলি, আজকের মশিউরের সঙ্গে কালকের মশিউরের পার্থক্য কি হতে পারে? তার কারণ এই 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে, আমাদের পারিপার্শ্বিক আবহাওয়াতে, আমাদের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে মশিউর তার মতামতকে পরিবর্তন করে ফেলেছে, বা মতামত পরিবর্তন করার একটা প্রক্রিয়াগত পদ্ধতির মধ্যে দিয়ে আছে। তাহলে এই যখন মশিউর একটা মতামত পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে যখন আছে বলে আমরা ধরে নিচ্ছি, তার মানে গতকাল আমি যে মশিউরের সঙ্গে কথা বলেছিলাম সেই মশিউরের সঙ্গে আজকে কথা বলা সম্ভব নয়। পৃথিবীটা এইভাবেই পরিবর্তনশীল, এবং এখান থেকে দাঁড়িয়ে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভাববাদীদের বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো কখনো রিয়াকশনারি। কেন বলা হয়? তার কারণ ভাববাদীরা যে যুক্তিগুলি ধারণ করে সেটা হচ্ছে যে স্থির বিস্ময় বিশ্বাস, এক। 2 নম্বর হচ্ছে ভাববাদীরা সততই বলে থাকে মৃত্যু এবং মৃত্যু পরবর্তীকালীন জীবন নিয়ে নানান ধরনের গল্প। মার্ক্সিস্ট বস্তুবাদী বা মেটেরিয়ালিস্টিক ভাবনায় মৃত্যু পরবর্তী জীবনের যে গল্প এগুলিকে অস্বীকার করা হয়। তারা বলে যে আমরা যুক্তিগ্রাহ্য ভাবে এই চলমান পৃথিবীর চলমান চরিত্রকে স্বীকার করে নিয়েই যা যা দেখতে পাবো তাকে সত্য বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এর মধ্যে জটিলতা আছে, আমি জটিলতাটাই পরে আসছি। সুতরাং আমি যদি বারবার করে বলি যে আমি জন্মে হিন্দু, তাই আমি জন্মের পরে আমি যে পদ্ধতিগত জীবনের মধ্যেই যাচ্ছি, তারপরে মরবার পরে আমি স্বর্গ যাব, স্বর্গের পর না হলে আমি নরকে যাব, এই যে মৃত্যু পরবর্তী বিভিন্ন ধরনের জীবনযাত্রার কথা বলা হচ্ছে, বা এই একটি বিশেষ ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থের মধ্যে যা লেখা আছে সেটাই তোমার এক ধরনের জীবনযাত্রা, এবং এখানেই তোমাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মার্ক্সবাদ বলছে, মার্ক্স নয়, কারণ মার্ক্সবাদ একটা বড় কথা, মার্ক্স নিজে একজন আরেকটি বড় কথা। মার্ক্সবাদ বলছে যে কোনো মার্ক্সবাদ বলছে যে কোনো অবস্থাতেই এই চলমান পৃথিবীতে কোনো স্থির নিয়ম থাকতে পারে না। চলমানতাই হচ্ছে এই পৃথিবীর প্রথম নিয়ম, এবং এই চলমানতার মধ্যে দিয়ে আমাদেরকে পৃথিবীর আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। আমি প্রতিক্রিয়াশীল কেন বলেছি? এগুলো রাজনৈতিক শব্দ, কিন্তু এটা রাজনৈতিক শব্দ নয়। প্রতিক্রিয়াশীল হচ্ছে যারা তোমাকে পেছনে টানবে, সেটাই প্রতিক্রিয়াশীল বা রিয়াকশনারি ফোর্স বলা হয়। যা তোমাকে ক্রমাগত পিছনের দিকে টানবে,
এবার আমি যদি বলি যে আমরা যে পদ্ধতিতে আজকে জ্যামিতি শিখছি সেটা ঠিক পদ্ধতি নয়, বৈদিক জ্যামিতি শিখতে হবে, এটা একটা প্রতিক্রিয়াশীল ধারণা। আমি যদি বলি যে আজকে সমাজ ব্যবস্থায় নারী পুরুষের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে আমাকে অমুক ধর্মগ্রন্থে যা লেখা আছে তাই দিয়ে বুঝতে হবে, এটা একটা প্রতিক্রিয়াশীল ধারণা। তার কারণ এ আমাকে পেছনের দিকে টানছে। আমি যদি বলি যে নারী ও পুরুষ ছাড়া আর কোন ধরনের যৌন অভিব্যক্তি বা যৌন অস্তিত্ব মানুষের মধ্যে নেই, এটা একটা প্রতিক্রিয়াশীল ধারণা। তার কারণ আমরা কিন্তু নারী ও পুরুষের মাঝখানে অনেক তৃতীয় লিঙ্গের বিস্তর মানুষকে দেখতে পাই আমাদের চোখের সামনে, তাহলে তাদেরকে অস্বীকার করা হয়। তারাও কিন্তু একই পদ্ধতির মধ্য দিয়ে পৃথিবীতে এসছে। তাহলে আমি যদি এই ব্যবস্থাগুলোর বিরোধিতা করি তাহলে আমাকে বলতে হবে যে আমি প্রতিক্রিয়াশীল, আমি চলমান পৃথিবীর নিয়মগুলিকে মেনে নিচ্ছি না। আচ্ছা, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রথম কথা হচ্ছে বস্তু। এটা একটা বিরাট বিতর্কের বিষয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ফিলোসফার বা দার্শনিকদের মধ্যে এই বিতর্কটা হয়েছে যে মানুষের চেতনা আগে আসে না বস্তু আগে আসে। সারা পৃথিবীতে যত ধরনের দার্শনিকদের মধ্যে ঝগড়া আছে সেই দার্শনিকদের ঝগড়ার মধ্যে মূল বিষয় হচ্ছে এটা যে কোনটি আগে, চেতনা আগে না বস্তু আগে। মার্ক্সীয় ধারণায় বস্তু আগে এবং বস্তুর থেকেই মানুষের চেতনা তৈরি হয়। কিন্তু আমাদের দেশে যত দার্শনিক জন্মেছে তার 90% মানুষই, এমনকি আমরা যার জন্মদিন পালন করি 5 সেপ্টেম্বরে, রাধাকৃষ্ণন থেকে শুরু করে যত দার্শনিক আছে তারা কিন্তু এই কথাকে স্বীকার করেনি। তারা বলেছেন না, চেতনা আগে বস্তু পরে। কিন্তু মার্ক্সীয় ধারণায় বস্তু আগে চেতনা পরে। এই বিষয়টা কি, এটা ঝগড়ার বিষয়টা কি? বলা হচ্ছে যে ধরো একজন প্লেন বানালো, একজন একটি প্লেন বানালো, রাইট ব্রাদার্স প্লেন বানিয়েছিল, তার আগেও অনেক অনেক ধরনের প্রচেষ্টা করেছিল। এই যে প্লেন বানানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তো মানুষের মাথায় প্রথমে এসছে, কোথা থেকে এলো? ভাববাদী দার্শনিকরা বলছেন যে এটা তার মাথায় এসেছে, আচম্বিতে একটা মাথায় এসেছে। কিন্তু বস্তুবাদী দার্শনিকরা বলছে যে না, সে পাখিকে উঠতে দেখেছে, সে কোনো পাতাকে ভেসে যেতে দেখেছে, অন্য কোনো অবজেক্টকে অনেক দূরের আকাশে ভেসে যেতে দেখেছে, বা কোনো প্রস্তরখণ্ড হয়তো মহাকাশ থেকে পড়ছে, সেটাকে জ্বলতে জ্বলতে পড়তে দেখেছে। এই দেখা থেকে তার মনে হয়েছে যে আমি যে ভূমির উপর হেঁটে যাচ্ছি, সে ভূমির উপর হেঁটে যাওয়া থেকে আমি চলতেও আকাশে উঠতে পারি হয়তো। এরপর সে পদ্ধতি দিয়ে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে এবং পৌঁছেছে। বস্তুবাদীদের বক্তব্য হচ্ছে যে বস্তুকে বা বস্তুর মধ্য দিয়ে 1, 2 নম্বর কখনো কখনো ধারণাও বস্তুতে পরিবর্তন হয়। যেমন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি বস্তু? এটা ধারণা। কিরম ধারণা? আন্দাজ করা ধারণা? না, আন্দাজ করা ধারণা নয়, পরীক্ষিত ধারণা। এই পরীক্ষিত ধারণা একটি বস্তু। তাহলে আমি যদি এমন কিছু আবিষ্কার করতে চাই বা এমন কোন পদ্ধতি আবিষ্কার করতে চাই যেটা সূর্যের আলোর দিকে বা সূর্যের আলোর উপর নির্ভর করছে, এই ধরনের কোন বিষয়কে আবিষ্কার করতে চাই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে সূর্য পূর্ব দিকে ধরছে, এটাও একটা বস্তুগত ধারণা। তাই বস্তুর কনসেপ্টটা নিয়ে মার্ক্সবাদী বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমি অত ডিটেলে গেলে আমি শেষ করতে পারবো না। শুধু এটুকু বলে দিই যে ভাববাদীরা বা ভাববাদী দার্শনিকেরা বলে থাকেন বা বলেন, এখনো বলেন যে আমাদের চেতনা আগে আসে, চেতনার থেকে বস্তু হয়। কিন্তু আমাদের যে সভ্যতার ইতিহাস, সেখান থেকে মার্ক্সীয় ধরনে আমরা বুঝতে পারি যে প্রথমে বস্তু আসে, বস্তুর থেকে ধারণা তৈরি হয়, এই ধারণার থেকেই আমাদের চেতনার জন্ম হয়।
এটা একেবারেই একমুখী প্রক্রিয়া এবং চলমান পৃথিবীতে একে অস্বীকার করবার কোনো জায়গা নেই। এবারে ধারণার উৎস নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। বস্তু হচ্ছে ধারণার উৎস, একে অধিবিদ্যা বা মেটাফিজিক্যাল একে অধিবিদ্যা বা মেটাফিজিক্যাল এবং ডায়ালেকটিক এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। অধিবিদ্যা বা মেটাফিজিক্যাল বলতে গেলে আমি তোমাদের একটু বলে দিই, তোমরা এটাও শেষ করলাম, একটু বাড়তি কথা মাঝখানে মাঝখানে তোমাদের সামনে একটু রাখবো। যেমন তোমরা বিবেকানন্দর নাম শুনেছো তো, সবাই শুনেছো না? বিবেকানন্দ ছিল দত্ত পরিবারের নরেন্দ্রনাথ দত্ত মধ্য ভ্রাতা। তার বড় ভাইয়ের নাম কেউ জানো? হ্যাঁ, কেউ জানো ছাত্ররা? তার বড় ভাই ছিল মহেন্দ্রলাল দত্ত। বাংলায় যদি মেটাফিজিক্যাল তত্ত্বের উপরে যদি কোনো কাজ করা হয়ে থাকে আর কি, এই ভাববাদী দর্শনের উপরে বিভিন্ন ভাবে পৃথিবীর কোনো ঘটনাকে ব্যাখ্যা করা, ইনি হচ্ছেন মহেন্দ্রলাল দত্ত, বিবেকানন্দের বড় ভাই। আর বিবেকানন্দের ছোট ভাইয়ের নাম কেউ শুনেছ? কেউ শুনেছ? ভূপেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন মার্ক্সবাদী দর্শনের একজন পথিকৃৎ। ভারতবর্ষে যদি আমরা 3 জন মার্কসিস্ট বা 4 জন মার্কসিস্ট দার্শনিকের কথা বলে থাকি বস্তুবাদী, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, 2 নম্বর হচ্ছে রাহুল সংকীর্তন, 3 নম্বর হচ্ছে ডিডি কোশাম্বী, উনি মহারাষ্ট্রের লোক, রাহুল সংকীর্তন বিহারের মানুষ, পরবর্তীকালে সারা পৃথিবীতে, এবং আমাদের এখানে কি চট্টোপাধ্যায়, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। এই 4 জন মার্কসিস্ট ফিলোসফার আমাদের ভারতবর্ষে জন্মেছেন। তার মধ্যে 2 জন হচ্ছে এই বাংলা থেকে, তার মধ্যে একজন হচ্ছে বিবেকানন্দের নিজের ছোট ভাই, বিবেকানন্দের মায়ের পেটের ভাই। বিবেকানন্দকে আমরা একজন ভাববাদী দার্শনিক হিসেবে যতটা চিনি বা যতটা স্মরণ করি বা যতটা সম্মান দিই, ভূপেন্দ্রনাথ দত্তের লেখাপত্র যদি আমরা বা তোমরা পড়ে থাকো, তাহলে বিবেকানন্দকেও ভুলে যাওয়ার মতন তত্ত্ব এবং লেখা ভূপেন্দ্রনাথ দত্তের আছে ভারতবর্ষের প্রথম। এবং উনি কিন্তু এই আমাদের যে সমস্ত ইতিহাসের যে আন্দোলনগুলি হয়েছিল, অনুশীলন সমিতি বা ইত্যাদি, একজন পায়োনিয়ার বিপ্লবী ছিলেন এবং তাত্ত্বিক নেতা ছিলেন। যাই হোক, আমি ওর মধ্যে ঢুকছি না, মানে অধিবিদ্যা, মেটাফিজিক্যাল এবং বস্তুবাদের মধ্যে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। এবারে দ্বন্দ্ব তত্ত্ব বলতে গেলে মানে এই বস্তুবাদকে মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ডায়ালেক্ট দিয়ে বোঝার চেষ্টা করেছেন। আমি ডায়ালেক্টে একটু আসছি, যে ডায়ালেক্ট বিষয়টা কি। এখন ডায়ালেক্ট বলতে আমরা যেটা বুঝি, যে প্রাচীন গ্রীসে একটা শব্দ ছিল ডায়ালগে, সেখান থেকে ডায়ালেক্ট কথাটা এসছে। এবং প্রথমেই বলে নিই যে এটা মার্ক্সবাদীদের তৈরি করা কোনো নিজস্ব সম্পদ নয়। হেরাক্লিটাস এই শব্দকে ব্যবহার করেছে যে বিতর্কের মাধ্যমে একটা সত্য বা পদ্ধতিগত সত্যের মাঝে পৌঁছানো, এটি বলা হয় ডায়ালেক্ট। ভারতবর্ষে কিন্তু তর্কের একটা লম্বা ইতিহাস আছে। আমরা জানি, যখন আমরা চৈতন্যের কথা বলি, উনি ছিলেন একজন তার্কিক পণ্ডিত। কি হতো, পণ্ডিতেরা বসে তর্ক করতো কোনো একটা বিষয়ের উপরে। প্রবাহিত জল নিয়ে আজকে তর্ক হচ্ছে, কে কতটা বলতে পারে তার উপর নির্ভর করে। এবং পাণ্ডিত্যপূর্ণ তর্কের নিয়ম হচ্ছে যে কোনো একটা প্রস্তাবকে রাখা এবং সেই প্রস্তাবটি ভ্রান্ত না অভ্রান্ত, বা কোন পয়েন্টে ভ্রান্ত কোন পয়েন্টে অভ্রান্ত, এই ব্যাপারটা উল্টো দিকে তার্কিককে জিজ্ঞাসা করা। কিন্তু আমরা যেটা সন্ধ্যেবেলা টিভিতে দেখি, এটাকে ডায়ালেক্ট বলে না, এটাকে মতবিরোধ বলে, বা এটাকে হচ্ছে মতামত চাপিয়ে দেওয়া বলে।
সুতরাং এটা ডাইরেক্ট নয়। ডাইরেক্ট হচ্ছে যে আমি এই পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে এই সম্পর্কে এই প্রামাণ্য তথ্যগুলো আপনার সামনে দিলাম, আপনার কি অন্য কোনো মতামত আছে? এবার সে বলল, এবার তার বলার মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে বা কোনো যদি সত্য থাকে, এগুলিকে এক জায়গায় নিয়ে আসা, এগুলোকে আমরা সংশ্লেষণ বা বিশ্লেষণ এই কথা বলে থাকি। কিন্তু সাধারণত পলিটিক্যাল সায়েন্সের লোকেরা যেটা বলে যে থিসিস অ্যান্টিথিসিস, এইটা কিন্তু না মার্কস না হেগেল কোনো জায়গায় উল্লেখ করেছেন বলে আমি কোনো তাত্ত্বিক মানুষের কাছ থেকে শুনিনি। থিসিস অ্যান্টিথিসিস এবং তারপর তাকে সংশ্লেষণ বিশ্লেষণ, বিষয়টা এইরকম ভাবে নয়। বিষয়টা হচ্ছে যে তর্কের মধ্যে দিয়ে বা ডায়ালগের মধ্যে দিয়ে কোনো বস্তু বা চলমান বস্তু বা কোনো ধারণা বা চলমান ধারণাকে পুরোপুরি একটা সত্য বা সত্যের কাছাকাছি জায়গায় পৌঁছানোর যে সূত্র, সেগুলোকে আমরা ডায়ালেক্ট বলি। এবং এইখান থেকেই আসছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ। অ্যারিস্টটল যখন বলেন যে জগৎ স্থির, এই তত্ত্ব প্রথম আনুষ্ঠানিকভাবে বাতিল করেন আরেকজন জার্মান দার্শনিক হেগেল। এবং আমরা সকলেই জানি যে হেগেলের দ্বন্দ্বমূলক যে ধারণাটা, ডায়ালেকটিক্যাল যে ধারণাটা, ডায়ালেকটিক্সের যে ধারণাটা, সেটা হেগেলের কাছ থেকে মার্কস নিয়েছিলেন। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে বস্তু, চেতনা, এই সমস্ত বিষয়গুলিকে তর্কের মাধ্যমে বা ডায়ালগের মাধ্যমে আমরা বিচার করে দেখব যে আমাদের সত্য স্থানে পৌঁছতে কি কি বিষয় দরকার। বোরিং হচ্ছে না? এগুলোতে যাবো, এগুলোতে যাবো। হ্যাঁ, আচ্ছা, আমি দ্বন্দ্বতত্ত্বের এই নিয়মাবলী একটু বলে দিই। আমি প্রত্যেকটা আইটেমের মধ্যে ঢুকবো না। এই দ্বন্দ্বতত্ত্বের নিয়মাবলীতে বলা হচ্ছে, আসলে খুব বোরিং, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা খুব মুশকিলের ব্যাপার আছে এত কম সময়ের মধ্যে। যে এগুলো বস্তুর বিশেষত্বের কথা বলা হয়েছে। একটা বস্তুর কিছু বিশেষ গুণ থাকে এবং কিছু সার্বজনীন গুণ থাকে। বিশেষ গুণ হচ্ছে এই জলের একটি বিশেষ গুণ আছে, আবার যদি এক বোতল অ্যাসিড রাখা যায় তারও বিশেষ গুণ আছে। আবার এই জল এবং অ্যাসিডের মধ্যে কিন্তু সার্বজনীন বা কমন গুণও আছে। আচ্ছা, আধার এবং আধেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং কার্যকারণ আর এসেন্সটা বলে দিয়ে কার্যকারণ সম্পর্কটা বলে আমি পরের জায়গায় যাবো, অন্যগুলো আসবো না। আচ্ছা, আধার ও আধেয়, আধেয় হচ্ছে ধারণা, এবং সেই ধারণাটা যে অবয়বের মধ্যে থাকে তাকে আমরা আধার বলি। এই জন্য ফিলোসফি স্যারেরা খুব একটা ক্লাস নিতে পছন্দ করে না। মানে আধার হচ্ছে যার মধ্যে রয়েছে বিষয়টা, আর আধেয় হচ্ছে যেটি রয়েছে সেই বিষয়টি। আমরা যদি একটু উৎপাদন ব্যবস্থাকে চিন্তা করি, আমি যাবো এরপরে উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন ব্যবস্থা, তারপর সমাজতান্ত্রিক ব্যবস্থা গিয়ে শেষ করব। একটা উৎপাদন ব্যবস্থাকে চিন্তা করলে আমরা ধরতে পারি যে একটা উৎপাদন ব্যবস্থা হচ্ছে একটি আধার বা কন্টেন্ট, আর মানে ফর্ম, আধার বা ফর্ম, এবং ওই উৎপাদন ব্যবস্থার মধ্যে যে শ্রমিকরা রয়েছে, উৎপাদনের যে উপকরণরা রয়েছে, যে মেটেরিয়ালরা রয়েছে, যে মেটেরিয়ালগুলো রয়েছে, এবং যে মালিক পক্ষ যে শ্রমিকদেরকে পরিশ্রম করাচ্ছে, এটা হচ্ছে তার কন্টেন্ট। সুতরাং ফর্ম বাদ দিয়ে কন্টেন্ট হয় না, বা কন্টেন্ট বাদ দিয়ে ফর্ম হয় না। এবং মার্ক্সীয় ধারণায় এই দুটো বিষয়কে একত্রে চিন্তা করতে হবে। আচ্ছা, আন্তঃসত্ত্বা, বাচ্য আভাস, এসেন্স এবং ফেনোমেনা, এটাও তোমরা দেখে নিও, আমি এর মধ্যে আমি ঢুকছি না। কার্যকারণ সম্পর্কটা ভীষণভাবে বলার প্রয়োজন। আচ্ছা, কার্যকারণ সম্পর্ক হচ্ছে মার্ক্সীয় বা বস্তুগত ধারণায় পৃথিবীর যে কোনো ঘটনা বা যে কোনো কাজ প্রকৃত কারণ ছাড়া ঘটে না।
এটা যদি আমি না বুঝতে পারি তাহলে বস্তুবাদী চিন্তা ভাবনা দিয়ে আমি পৃথিবীর কোনো সমস্যাকে বুঝতে পারবো না। যেমন ধরো আমার ক্ষুধা যদি কারণ হয়, খাদ্য গ্রহণ হচ্ছে কার্য, ঠিক আছে? ক্ষুধা হচ্ছে কারণ, খাদ্য গ্রহণ হচ্ছে কার্য। এবারে দেখো, খাদ্য গ্রহণটাও কারণ হতে পারে যদি মলত্যাগ কার্য হয়। মানে কার্য কারণ বিষয়টি এমন ভাবেই তোমাকে বুঝতে হবে যে পৃথিবীর কোনো ঘটনা, মানে বাস্তব ঘটনা, কিছু কিছু ঘটনা আছে, যেমন আমার কেন লাল রং ভালো লাগে, লাল রঙের ফুল, আর আমাদের নাজমুলের কেন সাদা রঙের ফুল ভালো লাগে, একে যদি বস্তুবাদী কার্যকারণ সম্পর্ক দিয়ে বোঝাতে হয় তাহলে মুশকিল আছে। কিন্তু আমরা এই অর্থনৈতিক এবং সামাজিক জীবনে আমরা যখন কার্যকারণ সম্পর্কের কথা বলি তখন যে কোনো ধরনের ঘটনার কথা বলা হয়। যেমন ধরো, আমি তোমাকে বলি যে ভোটের আগে আমাদের দেশের রাজনৈতিক নেতারা কেন মন্দির বা মসজিদ উদ্বোধন করতে যায়? সারা বছর যায় না তো। তোমরা শুনতে পাচ্ছ যে কিছুদিন মধ্যে আমাদের দীঘায় নাকি একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। একটা জগন্নাথ মন্দির বইতে আছে, সে কবে থেকে আছে সে ঈশ্বর জানে। আর একটা মন্দির উদ্বোধন হবে, কেন হবে? কার্যকারণ সম্পর্ক আছে। মানে মার্ক্সীয় তত্ত্বের এবারে যদি আমি জটিলতার মধ্যে ঢুকি তাহলে তোমাকে বুঝতে হবে যে সমাজে ঘটে যাওয়া যে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক কার্যগুলিকে আমাদের কার্যকারণ সম্পর্ক দিয়ে বুঝতে হবে। নয়তো যদি ভাববাদী দার্শনিক ব্যাপারে থাকো তাহলে তোমার মনে হবে যে এই মন্দির তৈরি করাটা ঠিক আছে, রাষ্ট্রে এতগুলো হিন্দু ধর্মের মানুষ আছে, সেখানে একটা জগন্নাথ মন্দির করলে আপত্তির কি আছে? কত টাকাই তো খরচ হয়, 200 কোটি টাকা খরচ করে কি 300 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির হয়। জগন্নাথ তো সত্যি আমাদের মানে আমাদের আরাধ্য দেবতা, তাই তার জন্য একটা মন্দির হচ্ছে, এটা তো ক্ষতির কিছু নেই। কত রাজা প্রজা, রাজা রাজরা, জমিদারেরা জগন্নাথের মন্দির তৈরি করেছে, শিবের মন্দির তৈরি করেছে। যদি আমাদের আজকের মুখ্যমন্ত্রীও করেন তাতে অসুবিধার কি আছে? না, অসুবিধার কিছু নেই। কিন্তু এটা ভাববাদী কনসেপ্ট। যদি তুমি এই কার্যকারণ সম্পর্ক অর্থাৎ বস্তুবাদী চিন্তা ভাবনায় বুঝতে চাও তখন তোমাকে অবশ্যই এইভাবে ভাবতে হবে যে আমি বলছি না যে মন্দিরটাকে কেউ ভেঙে দিয়ে আসো, না, আমি বলতে চাইছি যে এটা করবার কারণটা কি, অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গিগত যে চেতনা, সেই চেতনায় একটা উন্মেষ ঘটবে। আমি এর মধ্যে অনেকগুলো এই ধরনের টপিক আছে, আমি এর মধ্যে ঢুকছি না। আমি এবারে দ্বন্দ্বতত্ত্বের 3 সূত্রের মধ্যে আসবো। এই দ্বন্দ্বতত্ত্বের 3 সূত্রকে বুঝতে গেলে আমি প্রাথমিকভাবে যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে সমাজ বিবর্তনের, এবারে একদম কোর মার্ক্সীয় লেভেলে ঢুকছি, সমাজ বিবর্তনের ইতিহাসটা আমাদের কাছে কার্ল মার্কস যেভাবে তার দাস ক্যাপিটাল বইয়ের মাঝখান দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন সেটা হচ্ছে আমাদের এই সমাজ বিবর্তন, আজকের যে সমাজে রয়েছি সেই সমাজের মোট 4টি পর্যায় রয়েছে। এই সবার মন দিয়ে শোনো, এই জায়গাটুকু একটু শোনো। প্রাথমিক পর্যায় হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম বলা হয়, প্রাথমিক বা প্রাচীন সাম্যবাদ, আদিম সাম্যবাদ। আমি ব্যাখ্যায় আসছি। আদিম সাম্যবাদ ব্যাপারটা কি না, যখন মানুষ একটা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত, সমাজ তৈরি হয়নি, অর্থনৈতিক উৎপাদন তৈরি হয়নি, এবং আমাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না, মানে এর জমি, তার বাড়ি, অমুকের ধান, তমুকের সোনা, এই ব্যাপারগুলো ছিল না। মানুষ তো সেই ধরনেরই একটা জীবনের মধ্যে দিয়ে সভ্যতার অগ্রগতি হয়েছে। এখানে আমরা বলে থাকি এটা ছিল আদিম সাম্যবাদ। অর্থাৎ কিরকম না, যেটুকু খাবার জোগাড় হয় আমরা সকলে যারা রয়েছে ওই সমাজ বা ওই গোষ্ঠীর মধ্যে তাদের মধ্যে ভাগ করে নিই। পার্থক্য কি? ভাগ করে নিই এবং প্রত্যেকেই খাবার জোগাড়ের কাজে, নোমায়াস বলা হতো তাদেরকে, খাবার জোগাড়ের কাজে সমানভাবে অংশগ্রহণ করে। কারা করতো না? বৃদ্ধ, শিশু, অসুস্থ যারা। এটাও আবার ইতিহাসে বিভিন্ন প্রমাণ আছে যে যারা বৃদ্ধ বা অসুস্থ বা যে খাবার জোগাড় করতে গিয়ে ধরো গাছ থেকে, গাছের মোটাল থেকে একটা ফলপাট থেকে পড়ে গেছে, ওই গোষ্ঠীর জন্যই তার পা ভেঙে গেছে, সে দেখতো যে সকলেই তো এখন কাজ করছে কিন্তু আমি পা ভেঙে গেছে, আমি তো আর ফল পাড়তে পারছি না বা একটা পশু শিকার করতে পারছি না। তখন সে তার বুদ্ধির প্রয়োগ দিয়ে
বিভিন্ন ধরনের কাজ করে সমাজকে কন্ট্রিবিউট করত, অর্থাৎ ওয়ার্ক অ্যাজ পার ইউর ক্যাপাসিটি অ্যান্ড টেক অ্যাজ পার ইউর নিড। এটা হচ্ছে মার্ক্সীয় তত্ত্বের একেবারে গোড়ার কথা। তুমি তোমার ক্ষমতা অনুযায়ী সমাজকে কন্ট্রিবিউট করো এবং তোমার প্রয়োজন অনুযায়ী সমাজ তোমাকে দেবে, মানে খাদ্য, পরিধান ইত্যাদি দেবে। এটা ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। এরপরে যেটা হলো ব্যক্তিগত সম্পত্তির ধারণা তৈরি হলো, এবং বুঝতেই পারছো কারোর হাতে যখন উদ্বৃত্ত সম্পদ তৈরি হলো তখন আমাদের মধ্যে যে প্রথাটা চলে আসে সেটাকে বলা হয় দাস প্রথা বা এজ অফ স্লেভারি। তোমরা জানো আমেরিকার দাস প্রথা নিয়ে তোমরা যথেষ্টই জানো। আমেরিকার স্বাধীনতার লড়াইটা দাস ব্যবস্থার উপরই হয়েছিল। তোমরা আরব এবং আফ্রিকার দাস প্রথার কথা জানো, যে একদল মনুষ্য গোষ্ঠীকে তাদের ওপরে মানে বিজিত হয়ে অর্থাৎ পরাজিত জাতি হিসাবে বেঁধে নিয়ে এসে আমাদের প্রয়োজনীয় কাজগুলোকে করিয়ে নেওয়া হচ্ছে দাস প্রথার অংশ। অর্থাৎ একটা বহু সংখ্যক মানুষকে, যারা আমার সমাজের অংশ নয়, তাদেরকে দড়ি দিয়ে বেঁধে, পরাজিত করে দড়ি দিয়ে বেঁধে আমার জমিতে ফেলে দেওয়া হয়েছে যে তুমি উৎপাদন করো, এবং সেই উৎপাদনের উপরে দাঁড়িয়ে একটা ছোট্ট ছোট্ট জনগোষ্ঠী তারা তাদের আয়েশের জীবন তৈরি করে নিচ্ছে। এটা আমাদের ইতিহাসে 2000 বছর আগেও, এমনকি 1500 বছর আগেও তুমি খুঁজে পাবে। আমরা যদি কোরআনকে স্টাডি করি খুব ভালো করে, সেখানে তুমি দেখবে যে দাসেদের কথা আছে। এমনকি আমেরিকায় এবং কোরআনেও উল্লেখ রয়েছে যে দাসকে বাজারে বিক্রি করা হতো। আমাদের মহাভারতে দাসেদের কথা আছে, বিক্রি করা হতো। এবং ব্যবস্থাটা এমন ছিল যে আমি 500 জন লোককে আমার জমিতে কাজে লাগিয়েছি, যখন অন্য একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই হবে তাদেরই হাতে একটা করে বল্লম দিয়ে বলেছি যা লড়ে নিয়ে আমি ওই জায়গাটাকে দখল করবো। এটাকে বলা হচ্ছে দাস প্রথা, এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইতিহাস পরিচালিত হয়েছে। এই পরের যে ব্যবস্থাটা আসে সেটা খুব ভালো করে আমরা ভারতীয় ব্যবস্থা দেখলেও বুঝতে পারি এবং ইউরোপীয় ব্যবস্থা দেখলেও বুঝতে পারি। সেটা হচ্ছে সামন্ত ব্যবস্থা, অর্থাৎ জমিদারি ব্যবস্থা যাকে আমরা বলে থাকি। সেখানে দাস প্রথার থেকে মানুষকে একটু উন্নত করা হলো তাদের অবস্থাটা, মানে তাকে একটা ঘর দেওয়া হলো, একটা নির্দিষ্ট পরিমাণ জমি দেওয়া হলো, দিয়ে বলা হলো দরকার নেই, ছেড়ে দাও, তখন বলা হলো যে তোমরা এই কজন মানুষ মিলে আমার জন্য উৎপাদন করবে, আর এইটুকু জমি তোমাদেরকে দেওয়া হলো, তোমরা নিজেদের প্রয়োজনের জন্য উৎপাদন করবে। অর্থাৎ নিজেদের খাদ্যের জন্য যেটুকু উৎপাদন করছে তার নিজের ভোগের জন্য, বাকিটা করছে সে জমিদার বা রাজার জন্য। এটাকেই মার্ক্স বলছেন উদ্বৃত্ত উৎপাদন। এবং এই যে সামন্ত ব্যবস্থা বা ফিউডাল সিস্টেম, এই ফিউডাল সিস্টেমের যারা লেবার ছিল তাদেরকে সার্ফ বলা হতো, সার্ফ, স্লেভ থেকে সার্ফ। এরপরে মানে এদেরকে ভূমিদাস বলা হতো। তারপরে যে সিস্টেমটা আসলো সেটা হচ্ছে 1600 শতাব্দী, 1640 বা 50 এরকম সময় থেকে, যখন এই যে সামন্ত প্রভু তাদের যে উদ্বৃত্ত উৎপাদন ছিল, উদ্বৃত্ত আয় ছিল, যেগুলো শুধুমাত্র শ্রমিকদেরই উৎপাদন, দাস এবং সামন্ত ব্যবস্থার শ্রমিকদেরই উৎপাদন, সেই উৎপাদনের উদ্বৃত্ত অংশ নিয়ে এরা শিল্প বিপ্লবের মাধ্যমে একটা নতুন সমাজ তৈরি করলো, তাকে বলা হচ্ছে ক্যাপিটালিজম বা ধনতন্ত্র। মার্ক্স এইভাবে 3টে ব্যবস্থাকে চিহ্নিত করেছেন। করে উনি বলছেন যে এই যে প্রত্যেকটি ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা হয়েছে এই প্রতিটি সমাজের মধ্যে সৃষ্ট অন্তর্মুখী এবং বহির্মুখী দ্বন্দ্বের ফলেই। এই দ্বন্দ্বগুলিকে, এই পয়েন্টগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকটা সময় লাগবে, আমি ওর মধ্যে ঢুকছি না। মার্ক্সের মূল কথা ছিল বা মূল কথা হলো, এবং এখনো একে ভ্রান্ত প্রমাণ করা যায়নি, যে আদিম সাম্যবাদ থেকে স্লেভারি, দাস প্রথা, দাস প্রথার থেকে সামন্ত প্রথা, এবং সামন্ত প্রথার থেকে যে ক্যাপিটাল প্রথা এখন যেটা আমাদের মধ্যে চলছে,
তাহলে এই যে আগের যে তিনটে ব্যবস্থা ভেঙেছে, এই তিনটে ব্যবস্থা ভেঙেছেই হলো ওই ব্যবস্থার মধ্যেই এমন দ্বন্দ্ব এবং পারস্পরিক বিপরীতমুখী দ্বন্দ্বের অবস্থান ছিল। এই বিপরীতমুখী দ্বন্দ্বগুলো একে অপরের সঙ্গে লড়াই করেই ওই ব্যবস্থাটা ভেঙে আমরা নতুন ধনতান্ত্রিক ব্যবস্থা এসেছি। এবং মার্কস আশা করছেন যে এই যে ধনতন্ত্র, এর মধ্যেও যে কন্ট্রাডিকশন গুলো আছে, সেই কন্ট্রাডিকশন গুলো এই ব্যবস্থাটাকেও ভেঙে আর একটা নতুন ব্যবস্থা তৈরি করবে। সেটাকেই বলা হচ্ছে সোশ্যালিজম, এবং তার এক্সট্রিম পয়েন্টটা হবে কমিউনিজম। এটা হচ্ছে মার্ক্সীয় তত্ত্বের একেবারে ছোট্ট করে যদি কথা বলতে হয়। এখন উনি বলছেন যে এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, অর্থাৎ আদিম ব্যবস্থা থেকে আমরা দাসপ্রথায় এলাম, দাসপ্রথা থেকে সামন্ত প্রথায় এলাম, এই যে আমি বলছি না ভাঙবে, এটা কেন ভাঙবে? এটাকে বস্তুগত দৃষ্টিভঙ্গিতে দেখলে পরে মার্ক্স তিনটি সূত্রের কথা বলেছেন। এই তিনটি সূত্র বোঝাতে গিয়ে আমি এত লম্বা কথাগুলো বললাম। এই তিনটি সূত্রের প্রথমটি হচ্ছে ইউনিটি অ্যান্ড স্ট্রাগল অফ অপোজিটস। বিপরীতের ঐক্য এবং সংগ্রাম। এখানে এই যে আমি বলেছিলাম না যে থিসিস অ্যান্টিথিসিসের কথা, অর্থাৎ যারা বলে যে পৃথিবী স্থির, সেখানে এক্সটা সবসময় এক্স হয়, কিন্তু মার্ক্সীয় ধারণা বলছে যে একটি ব্যবস্থার মধ্যে যেমন এক্স থাকে, সেরকম মাইনাস এক্সও থাকে। যেমন উদাহরণ দিই, যে যদি একটি কারখানায় বিরাট পরিমাণ পুঁজি নিয়োজিত হয় এবং সেই পুঁজিকে কাজে লাগিয়ে মালিক যদি উদ্বৃত্ত উৎপাদন করে, তাহলে পাশেও আরেকটি কারখানা থাকতে পারে যে চাইবে যে ওই কারখানার, আগের কারখানার মালিক যে পণ্যটি উৎপাদন করছে সেই পণ্যকে রিপ্লেস করে দিয়ে আমি আরেকটি পণ্য বাজারে আনতে পারি। এরকম বহু ঘটনা আমি দিতে পারি। আরেকটি পণ্যকে আনতে পারি, যে পণ্যটি এটা যদি এক্স হয় ওটা মাইনাস এক্স। যেমন আমি বলছি, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, আমরা কলমের কালি দিয়ে লিখতাম, দোয়াতের কালি ভরে কলম দিয়ে লিখতাম। আজকে খুঁজেও একটা কলমের কালির কারখানা তোমরা খুঁজে পাবে না। এখানে মার্ক্স দুটো জিনিসকে বলছে। একটা হচ্ছে কলমের কালির বদলে যে নতুন প্রোডাক্টটি এসছে ওটা যদি এক্স হয়ে থাকে, এটা হচ্ছে মাইনাস এক্স। অর্থাৎ ওর মধ্যেই দ্বন্দ্বটা লুক্কায়িত ছিল। আর দ্বিতীয় যেটা কথা বলেন, যে আমাদের যে উৎপাদন প্রক্রিয়া, সেই উৎপাদন প্রক্রিয়া এই শ্রমিক সমাজই কাজ করতে করতে অভিজ্ঞতার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ারও উন্নতি হয়। তাহলে এই যে আমরা ফাউন্টেন পেন দিয়ে লিখেছি, তারপরে যখন ডট পেনে পৌঁছলাম, এই দুটো ব্যবস্থার মধ্যে দুটো প্রক্রিয়া একসাথে কাজ করেছে। একটা হচ্ছে হ্যাঁ ফাউন্টেন পেন, একটা হচ্ছে না ফাউন্টেন পেন। আরেকটি হচ্ছে ওই ফাউন্টেন পেনের শ্রমিকরাই কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা দিয়ে এই যে উৎপাদনশীলতার বা উৎপাদন প্রক্রিয়ার যে উন্নয়ন ঘটিয়েছে, তাতেও আর এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে এই হ্যাঁ ফাউন্টেন না ফাউন্টেনের একটা লড়াই ছিল, আর একটা ছিল প্রাচীন উৎপাদন পদ্ধতি এবং আধুনিক উৎপাদন পদ্ধতি, এদের মধ্যে লড়াই। এর ফলে একটি চলে গেছে, একটি এসছে। সুতরাং মার্ক্স বলছে যে সমাজের যে কোনো ব্যবস্থার মধ্যে এই ধরনের একাধিক দ্বন্দ্বমূলক অবস্থান রয়েছে এবং সেগুলিকে একটি অপরটিকে ভাঙবে এবং নতুন অবস্থা তৈরি করবে। এই নতুন অবস্থার ভালো করে মনে রাখো, আগের পয়েন্টগুলো বললে বোঝা যেত। এই নতুন অবস্থা কিন্তু আমি কোনোভাবেই পূর্বানুমান করতে পারি না। ওই এসেন্স আর ফেনোমেনা যেটা বলছিলাম তার মধ্যে ছিল, কোনোভাবে পূর্বানুমান করতে পারি না। এই নতুন অবস্থা মানুষের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, কিন্তু নতুন অবস্থা একটা জিনিসই প্রমাণ করে যে ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব আছে এবং পৃথিবী গতিশীল, এক নদীতে দুবার স্নান করা যায় না। মার্ক্সের দ্বিতীয় তত্ত্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদে, দেখো পরিমাণগত থেকে গুণগত ব্যাপারের রূপান্তর, এটা একটা হিউজ ব্যাপার। এটাকে বোঝাতে গিয়ে একজন বাঙালি তাত্ত্বিক, আমার নাম মনে পড়ছে না, উনি বলেছিলেন, খুব মজার উদাহরণটা, যে
তোমরা বিয়ে বাড়িতে ছেঁচড়া খেয়েছো কখনো? ছেঁচড়া তরকারি হয় না, আগে হতো, এখন তো হয় না এরকম। এখন ধরো মিক্সড ভেজ, একটা ভোজ বাড়িতে রান্না হয়েছে, খেয়ে এলে একই রকম ভাবে বাড়িতে একই উপাদান দিয়ে চেষ্টা করলে একই স্বাদ আসে? আসে না। অর্থাৎ পরিমাণগত বিষয় গুণগত মানকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আবার গুণগত মানও যদি ভীষণ ভালো করে গুণগত মান ইমপ্রুভ করতে চাও, ধরো একটা কেক বানাতে চাইছো, ছেঁচার ব্যাপারটা আলাদা। এবার ধরো একটা ডেলিকেট কেক বানাতে চাইছো, যেখানে নানান ধরনের লেয়ারে নানান ধরনের জিনিস থাকবে। এই ডেলিকেট কেক বানাতে গিয়ে কিন্তু ওই গুণটাকে যখন এসিও করতে চাইছো, তখন কিন্তু তার পরিমাণটাকে বড় করা যাবে না। আমি ১,৫০০ কেক ওরকম ভাবে বানাতে পারবো না। ওই একই কৌশলে, একই মানে তোমার কি বলবো এফিসিয়েন্সিতে আমি ১,৫০০ কেক তৈরি করতে পারবো না, একটা বা দুটি করতে পারবো। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আমাদের যে উৎপাদন ব্যবস্থা সমাজে চালু আছে, সেই উৎপাদন ব্যবস্থার মধ্যে যদি আমরা পরিমাণগত পরিবর্তন করি, হিউজ প্রোডাকশন করি, তখন সেখানে ওই উৎপাদনের যে উপাদানগুলি আছে, শ্রমিক, কৃষক ইত্যাদি, এবং উৎপাদনের যে যন্ত্রপাতি, তার মধ্যে হিউজ গুণগত বা কোয়ালিটেটিভ চেঞ্জ হবে। সেই নতুন ধরনের চেতনা সম্পন্ন শ্রমিক নতুন ধরনের ধারণা নিয়ে ওই ব্যবস্থাকে ভাঙার কথাও ভাবতে পারে, বা একটা উন্নত ব্যবস্থাকে উঠার কথা ভাবতে পারে। আবার যদি আমি নতুন করে কোনো গুণাবলী ইন্ট্রোডিউস করতে পারি, একটা শ্রমিক শ্রেণীর মধ্যে ধরো কাজ করছে, একই ধরনের কাজ করে যাচ্ছে, সেখানে যদি আমি ধরো আর একটা শ্রমিককে নিয়ে আসলাম, ধরো কেউ কয়লা খনিতে গাঁইতি দিয়ে কাটছে, আমি সেখানে মেশিন চালিয়ে দিলাম কয়লা খনিতে। এবার দেখা গেল যে মেশিন চালিত শ্রমিকরা অনেক বেশি উৎপাদন করছে অনেক কম সময়ের মধ্যে। এই দুই ধরনের শ্রমিক শ্রেণীর মধ্যেও এক ধরনের দ্বন্দ্ব তৈরি করতে পারে, এবং যে দ্বন্দ্ব আমাদের এই পুরো ব্যবস্থাটার উপর একটা প্রভাব ফেলতে পারে, ঠিক আছে? ৩ নম্বর যেটা বলছে, এটাই মার্ক্সের সব থেকে বিতর্কিত জায়গা, মানে মার্ক্সীয় দ্বন্দ্বতত্ত্বের, সেটা হচ্ছে দ্য নেগেশন অফ দ্য নেগেশন। এখন অনেকেই সেটাকে নেগেশন অফ দ্য নেগেশন বলে, বা নেগেশন অফ নেগেশন বলে, দুই শব্দটা তুলে দেয়। মানে আমি এভাবে বলছি, যেমন ধরো সংস্কৃতে কথা আছে ভাব ও অভাব, ভালো করে বুঝে, ভাব ও অভাব। ভাব বলতে আছে, অভাব বলতে নাই। আচ্ছা, আকাশ আছে, এটা ভাব। কুসুম, কুসুম মানে ফুল, এটা আছে, আছে, এটা ভাব। আচ্ছা, আকাশ কুসুম নাই, এটা অভাব। তার মানে আমাদের কাছে ছিল আছে, তাই নেই আছে। যেটা নেই সেটাও আছে হতে পারে। যেমন আমাদের কাছে আদিম সাম্যবাদ ছিল, আদিম সাম্যবাদ নেই, কি এলো? দাসপ্রথা এলো। দাসপ্রথা নেই, দাসপ্রথা নেই, তাই সামন্তবাদ এলো। এবারে যদি আমি বলি যে প্লাস এবং মাইনাস, প্লাস থেকে মাইনাসে যায়, আছে থেকে নেই, নেই থেকে আছে। মার্ক্স একথাও বলছেন, এটা হেগেল করেছেন, যে মার্ক্সটাকে অনুমোদন দিয়েছেন, নেই থেকেও নেই হয়। আমরা যদি রাজ পরিবার ধরি, মৌর্য সাম্রাজ্য ছিল, তারপরে গুপ্ত এলো, গুপ্ত এলো বলেই মৌর্য নেই। আবার গুপ্তও কিন্তু নেই হবে, আমাদের সময়ের মধ্যে দিয়ে গুপ্তও কিন্তু নেই হবে। তার মানে আমাদের এটা ধরে নিতে হবে, যা আছে সেটা নেই হতে পারে, যা নেই সেটাও আছে হতে পারে, এবং তৃতীয় সূত্র নেগেশন অফ নেগেশন, মানে যেটা নেই সেটা আছে হয়ে আবার নেই হতে পারে। এবং মার্ক্সীয় দ্বন্দ্বমূলক তত্ত্বে একে আমরা দ্য নেগেশন অফ নেগেশন বলে থাকি। আমি ওই শুভজিৎ ইয়ে করেছে, কি করেছে,
এতের মধ্যে শেষ করতে হবে, এতের মধ্যে শেষ করতে হবে। আমি এবারে মার্ক্সের তো অনেক কিছু ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখো দ্বন্দ্বমূলক বিচার পদ্ধতি, আমি অনেক 16টা পয়েন্ট লিখেছিলাম। আমি এবারে একদম লাস্টের দিকে যাচ্ছি। এই কথাটুকু বলে আর শেষে আরেকটু কথা বলে আমি শেষ করে দেবো। এই যে মার্ক্স বললেন যে আমরা আমাদের সভ্যতার ইতিহাসে, এই শেষটুকু একটু মন দিয়ে শোনো, আমরা সভ্যতার ইতিহাসে সমাজের বিভিন্ন ব্যবস্থা, অর্থাৎ সমাজের বিভিন্ন ব্যবস্থা মানে সমাজের বিভিন্ন অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা, সমাজের কোন ব্যবস্থা আমাদের এফেক্ট করে, আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা, আমাদের ক্ষমতায়ন এবং অক্ষমতায়নের ব্যবস্থা, সমাজে 4টে গোলাপ ফুল ফুটলো আর তারপরে এবার পদ্ম ফুল ফুটলো, এটা আমাদের খুব একটা হেরফের হয় না। নান্দনিক বিষয় আর অর্থনৈতিক বিষয়কে আলাদা করে দেখতে হবে। তাহলে এই যে একেবারে আদিম সাম্যবাদী ব্যবস্থা, তারপরে দাসপ্রথা, তারপরে সামন্ত ব্যবস্থা, তারপরে এই যে ধনতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় আমাদেরকে দেখতে হবে যে জনগণের, মানে মার্ক্স বলছেন যে এই যে ধনতান্ত্রিক যে ব্যবস্থা এখন আমরা তৈরি হয়েছে, এটা ওই যে রবিবারের দিন তোমাকে একটু চার্চে যেও, শুক্রবারের দিন একটু নামাজ পড়ে এসো, তাদের এইটুকু সামাজিক অধিকার দেওয়া হলো। কিন্তু মূল জায়গাটা ছিল যে উৎপাদন ব্যবস্থায় তুমি উৎপাদন করবে, উদ্বৃত্ত উৎপাদনটা মালিক পক্ষে থাকবে। মানে উদ্বৃত্ত উৎপাদন যে শ্রমের অনুদান বা শ্রমের দান, সেটাকে অস্বীকার করাই হচ্ছে আমাদের এই সভ্যতার ধারাবাহিকভাবে চলে আসছে। ক্যাপিটাল এই বা ধনতান্ত্রিক ব্যবস্থায় কি হয়েছে, ধনতান্ত্রিক ব্যবস্থা এসছে হলো যে তুমি ভাই একটু চার্চেও যেতে পারো, একটু লেখাপড়াও করতে পারো, এবং তুমি লেখাপড়ার মধ্যে দিয়ে একটা স্কিলও ডেভেলপমেন্ট করতে পারো, কিন্তু সেবা করবে কাকে? মালিককে। সেবা করবে তুমি মালিককেই। এখান থেকে দুটো কনসেপ্ট আসে, ব্লু কলার ওয়ার্কার এবং হোয়াইট কলার ওয়ার্কার। কিন্তু অনেক কথা বলতে হয়, বলা যাচ্ছে না, সময় নেই বলে। অর্থাৎ ধনতন্ত্রেরও উদ্দেশ্য হচ্ছে পুঁজিকে একত্রিত করা এবং পুঁজির বৃদ্ধি করা। সামন্ততন্ত্রের উদ্দেশ্য এক ছিল, ফর্ম পাল্টেছে, কন্টেন্ট একই রকম আছে। মার্ক্স বলছেন যে ফর্মকে চেঞ্জ করতে হবে, কন্টেন্ট বদলে লাভ নেই। ওই কথাগুলো ওই জন্য খুব ইম্পর্টেন্ট থাকে, ওই পয়েন্টগুলো। ফর্মটাকে চেঞ্জ করতে হবে। ফর্ম চেঞ্জ বলতে উনি বলছেন যে এই ফর্ম চেঞ্জ করতে গেলে পরে 3-4টি পয়েন্ট আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে কি, জনগণের ভূমিকা। মার্ক্স বলছেন যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মতন, ওই ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদও আমাকে বলতে বলেছিল, মানে পদার্থ বা চেতনার যে বিহেভিয়ারাল প্যাটার্ন, আমাদের ইতিহাসের প্যাটার্নটাও ঠিক একই রকম। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে বস্তু যেরকম তাপমাত্রার ফলে বা পরিবেশের ফলে বা বৃষ্টিপাতের ফলে বদলায়, তার চরিত্র বদলায়, মানুষকে এটা ইনিশিয়েট করতে হয়। মানুষের যে জনগণের যে ভূমিকা, সেটাকে পরিবর্তন করতে হয়। মানে এই চেতনার মধ্যে থেকে তোমার চেতনার উন্মেষ হবে, তারপরে তুমি ইনিশিয়েট করবে যে আমাদের সমাজে জনগণের ভূমিকা পরিবর্তিত হোক। 2 নম্বর হচ্ছে যে তোমাকে অর্থনৈতিক স্বার্থে এটাকে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে, বলতে পারছি না সবটা, 3 নম্বর হচ্ছে যে একে ঐতিহাসিক অনিবার্যতা হিসাবেই ধরতে হবে। মানে কোনো জিনিস এইভাবে ঘটবে না, পদার্থের পরিবর্তন এমনি হতে পারে, কিন্তু মানুষকে এর মধ্যে অংশগ্রহণ করে ঐতিহাসিক অনিবার্যতা তৈরি করতে হবে। 4 নম্বর হচ্ছে ক্লাস। এটা মার্ক্সীয় তত্ত্বের একটা সবথেকে বড় কনসেপ্ট, শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম। শ্রেণীটা কি? আমরা আগে বলতুম যে একই অর্থনৈতিক লেয়ারে বিচরণ করা মানুষদেরকে একটা শ্রেণী বলা হয়। মার্ক্স এই ধারণাটাকে ভেঙেছেন। উনি বলছেন না, একই অর্থনৈতিক লেয়ারে বিচরণ করা লোককেই শ্রেণী বলা হয় না। বলা হচ্ছে যে প্রোডাকশন এনভায়রনমেন্টে বা আমাদের যে প্রোডাকশনের যে পুরো বিষয়টি রয়েছে,
তাতে একই লেয়ারে থাকার লোকজনকে আমি একটা শ্রেণী বলবো। অর্থাৎ শুধু অর্থনীতি দিয়ে, শুধু ধর্ম দিয়ে, শুধু ভাষা দিয়ে তুমি শ্রেণীকে আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে শ্রেণী কোনটা? মূলত শ্রেণী হচ্ছে, ধরো কৃষকদের একটা শ্রেণী, লেবারদের একটা শ্রেণী, অর্থাৎ তারা ইকোনমিক এবং সোশ্যাল স্ট্যাচারে একই জায়গায় রয়েছে, এদেরকে আমরা শ্রেণী বলি। এবং মার্ক্স বলছেন যদি এই যে ব্যবস্থার পরিবর্তন, এই ব্যবস্থার পরিবর্তনের মধ্যে যে বৃহৎ দ্বন্দ্বটা আছে, সেই বৃহৎ দ্বন্দ্বটা হচ্ছে মালিক পক্ষের সঙ্গে শ্রমিক পক্ষের, এবং এই ঐক্যবদ্ধ শ্রমিকেরা যদি শ্রেণী সংগ্রামের মাধ্যম দিয়ে, অর্থাৎ ক্লাস স্ট্রাগলের মাধ্যম দিয়ে একই জায়গায় পৌঁছতে না পারে, তাহলে এই ব্যবস্থাকে তুলে দেওয়া যাবে না। আচ্ছা, আমি আর নেব না সময়, কেন আমি কিছুই বলতে পারিনি। সেটা হচ্ছে মানে খুব বাজে অ্যাডভেঞ্চার হয়েছে যে এতটা বিষয় আমি একসাথে নিয়ে এসে তোমাদের সামনে দাঁড়িয়েছি। এবার একটু মূল কথায় আসি, যে মার্ক্স যে সমাজ পরিবর্তনের কথা বলেছিলেন সেটা কোনো চাপিয়ে দেওয়া তত্ত্ব নয়। দ্বন্দ্বমূলক বস্তুবাদকে আমরা বৈজ্ঞানিক বস্তুবাদও বলে থাকি। মানে প্রতিটি বস্তুকে আমরা যদি তার ঐতিহাসিক ভিত্তিতে এবং বিজ্ঞানের ভিত্তিতে বিচারণ করি, তাহলে বস্তুর আচরণটা এইভাবেই নির্ধারিত হয়, এবং বস্তুর আচরণ যদি এভাবে নির্ধারিত হয়, তাহলে আমাদের সমাজের রীতিনীতিগুলো একই নিয়মে একইভাবে নির্ধারিত হবে এবং হওয়ার কথা। কিন্তু ওই 1917 সালে যখন মার্ক্সীয় ধারণাটাকে প্রয়োগ করে এদিকে প্রয়োগের কারখানায় রাশিয়াতে একটি বিপ্লব সূচিত হয়, তখন নানান ধরনের প্রশ্ন সামনে আসে। মার্ক্সীয় ব্যবস্থায় যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে সেটা মার্ক্স তো জীবৎকালে দেখে যেতে পারেননি, এবং তিনি সেরকম কোন স্থির কোন মডেলও দিয়ে যেতে পারেননি যে এইভাবে আমার চিন্তার উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্র হতে পারে। তিনি শুধু পৃথিবীকে বুঝবার জন্য, পৃথিবীর প্রতিটি রাজনৈতিক এবং সামাজিক ঘটনাগুলিকে বুঝবার জন্য একটা দৃষ্টিভঙ্গি তৈরি করবার চেষ্টা করেছিলেন। এই জন্য মার্ক্সের ভাষায় মার্ক্স এক জায়গায় বলেছেন যে পৃথিবীতে বহু দার্শনিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আসল কথা হচ্ছে পরিবর্তন, সেটা কেউ বলেনি। এটা হচ্ছে মার্ক্সের অনেকগুলি কথার মধ্যে এটি একটি কথা। আমি যেটা আজকে এখানে শেষ করতে চাই, যে মার্ক্স যেখানে শেষ করেছেন সেখান থেকে নতুন প্রশ্নের উদ্ভাবন হয়েছে, যেটা নিয়ে শুভদীপ বাবু বলবেন। আমি অনেকটা সময় দিয়েছি। আমি যেটা বলতে চাই যে মার্ক্সীয় তত্ত্ব দিয়ে বিপ্লব হবে কিনা, বিপ্লব হলেও সেই বিপ্লব সফল হয় কিনা, জনকল্যাণে কাজে লাগে কিনা, এগুলো রাশিয়ার বিপ্লবের পরে প্রায় 100 বছরের বেশি কেটে যাওয়ার পরে এই নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে। কিন্তু আমি এটাও বলতে পারি যে চায়নায় তো কমিউনিস্টরা শাসন করছে, চায়নায় কমিউনিস্টরা শাসন করছে। চায়নার বহু কিছু আমাদের পছন্দ না। চায়নায় ডেমোক্রেসি নেই, চায়নায় টিয়েনানমেন স্কোয়ারের মতন ঘটনা ঘটে, কিন্তু আমরা এটা জানি যে চায়নায় কোনো ভিখিরি কিন্তু নেই। চায়নায় আজমল মোল্লা ভগবানগড়ের একজন চাষি, আর ওই একজন দুলে বাগদি বাঁকুড়ার, আর একজন মিনিস্টার, এই তিনজনেরই ছেলে মেয়ের একই হাসপাতালে চিকিৎসা হয়। এই তিনজনের ছেলে মেয়ে একই স্কুলে একই লেখাপড়ার মধ্যে দিয়ে থাকে। তাই 1954 সাল থেকে আজকে 2025 অলিম্পিকের মেডেল তালিকায় চায়না সর্বশীর্ষে থাকে। পৃথিবীর সর্ববৃহৎ পুঁজিবাদী দেশ আমেরিকা পিছনে থাকে। তার মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সমাজতান্ত্রিক দেশগুলি যে সমানভাবে প্রত্যেককে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এই সুযোগগুলো দিতে পারছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চায়না ডেমোক্রেসি নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু
ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে যে ডেমোক্রেসির চেহারা আমরা দেখতে পাই, সেখানে ডেমোক্রেসিও নেই, মানে কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারে না, ভোট দখল হয়। সেখানে মানুষের আত্মমর্যাদা বোধ নেই, সেখানে সমবন্টন ব্যবস্থাও নেই। আমার ছেলে এবং আজমল মোল্লার ছেলে, একজন চাষি, সে কিন্তু একই স্কুলে পড়ে না। দুলে বাগদির স্ত্রী আর আমার স্ত্রীর একই হাসপাতালে চিকিৎসা হয় না। তাহলে আমাদের কাছে এই প্রশ্নগুলো থাকছে। আবার যদি বলো ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি বা কি যেখানে ভোট লুট হচ্ছে? তাহলে ধনতান্ত্রিক ব্যবস্থাকে ভালো বলবার আগে অন্তত 5 বার ভাবতে হবে। যে ধনতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে পাই যে ট্রাম্প জেলেনস্কিকে বসিয়ে সাংবাদিকদের সামনে অপমান করতে পারি, এটাও হচ্ছে। প্লেনে করে অভিবাসীদের হাত পা বেঁধে এয়ারপোর্টে ছুঁড়ে ফেলতে পারে। কিন্তু আমি কোনো বিপ্লবের কথা বলছি না, তার কারণে বিপ্লবের পরে যেসব রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এসেছে, সেখানে অর্থনৈতিক বা সামাজিক সাম্য কিছু আসলেও ডেমোক্রেসি আসেনি। আমি ডেমোক্রেসির ভক্ত। কিন্তু আমি একটা জিনিসই বলি যে মার্ক্স কেন সফল। আজকে 1948 সালে লেখা কমিউনিস্ট ইস্তেহার কেন সফল, তার কারণ হচ্ছে মানুষের চিন্তা শক্তি তৈরি করবার মতন আধুনিক থিওরি মার্ক্সের পরে আর কেউ দিতে পারেননি। এই বস্তুবাদী চিন্তা ভাবনা, দ্বন্দ্বমূলক বস্তুবাদী চিন্তা ভাবনা এবং ঐতিহাসিক দ্বন্দ্বমূলক চিন্তা ভাবনা, বস্তুবাদী চিন্তা ভাবনা, এই করবার যে পদ্ধতিগত কাঠামো মার্ক্স তৈরি করে গেছেন, এরপরে আর কোনো আধুনিক তত্ত্ব এখনো পর্যন্ত আসেনি যেটা এই চিন্তা ভাবনাগুলিকে রিপ্লেস করতে পারে। অনেকে চেষ্টা করেছেন, ওই দারিদ্র থেকে শুরু করে বহু লোক চেষ্টা করেছেন, গ্র্যান্ড ন্যারেটিভ বলে যাদেরকে বাতিল করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি, হয়নি। আমি তোমাদেরকে বলবো এই মার্ক্সীয় ধারণায় অন্ততপক্ষে এই যে এই প্রাথমিক পাঠ হিসাবে আমি নিয়েছিলাম সব কথাবার্তা বলবো বলে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বই। রিচার্ড ডি উলফ বলে একজন আমেরিকান মার্কসিস্ট, তার অনুবাদ করেছে অনির্বাণ চট্টোপাধ্যায়, আনন্দবাজারের সাংবাদিক ছিলেন। মার্ক্সবাদ একটি প্রথম পাঠ, ঠিক আছে? তোমরা অন্তত এই বইগুলো পড়ো। তার কারণ এটা যদি না পড়ো না, তাহলে ওই 92 মসজিদ ভাঙাকেও হিন্দুদের জাস্টিফাইড মনে হবে, ঠিক আছে? বা হাগিয়া সোফিয়ায় তুরস্কে যে চার্চকে বদলে মসজিদ করে দেওয়া হলো, এটা মুসলমানদের পছন্দ হবে। বা এই দীঘায় যে মন্দির হচ্ছে, এটাও এখানকার হিন্দুদের পছন্দ হবে। তার কারণ এগুলি একটাও ঐতিহাসিক বস্তুবাদের উপর ভিত্তি করে এই ঘটনাগুলি ঘটছে না। এগুলি সব ধনতান্ত্রিক রাজনৈতিক পরিকল্পনার অংশ। তাহলে আমি চাই মানুষের ব্যক্তিগত চিন্তা ভাবনার স্তরটা অন্তত পক্ষে এই বস্তুবাদী চিন্তা ভাবনার প্রয়োগের মধ্যে দিয়ে তৈরি হোক, এবং সেটা আরো স্ট্রং হবে যখন শুভদীপ বাবু গ্রামসি নিয়ে কথা বলবেন। আমার মোট কথা বলাটা 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি আর বলছি না। আমি পুরোটাই তালগোল পাকিয়েছি, সবটা নামাতে পারিনি কেন, এত বড় বিষয় ধরেছি বলে। সকলের কাছে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।